আপনারা যারা আমাদের এই গল্পগুলো শুনতে পছন্দ করেন তাদের জন্য রইল আজকের নতুন গল্প নীরেন্দ্রনাথ চক্রবর্তী রচিত যতীন। কলকাতা থেকে আমরা যেখানে যাচ্ছিলুম ন্যাশনাল হাইওয়ে ধরে গাড়িতে করে সেখানে যেতে হলে পথে একটা হাজামজা নদী পড়ে। নদীর ধারে একটা বাংলো বাড়ি। পথের মধ্যে গাড়িটা হঠাৎ বেমক্কা বিগড়ে যাওয়ায় সেই বাংলো বাড়িতে একটা রাত আমরা কাটিয়েছিলাম। সেখানে আমার যে অভিজ্ঞতা হয়েছিল তাই দিয়েই এই গল্পটা এখানে বলবো ঠিকই, তবে কি না কত নম্বর হাইওয়ে আর নদীর কি নাম এসব কিন্তু চেপে যাব, কারণ আমি চাই না যে বাংলোর কোনো বদনাম হোক। বছর দশেক আগের কথা, বাদলের গাড়িতে উঠে 3টে নাগাদ আমরা অফিস থেকে বেরিয়ে পড়েছিলাম। দিনটা ছিল শনিবার, আর আমাদের প্ল্যানটা ছিল যে শনি আর রবি দুটো দিন বাইরে রাত কাটিয়ে সোমবার সকালে কলকাতায় ফিরব। ঘন্টা চারেকের মাত্র পথ। যেখানে যাবার কথা 7টার মধ্যেই সেখানে পৌঁছে যাব। ব্যাস, উইকেন্ডটা দারুণ চমৎকার কাটবে। মুশকিল বাঁধল গাড়িটা নিয়ে। হাইওয়ে ধরার পরে ঘন্টা দেড়েক দিব্যি চলছিল, তারপরেই তার মেজাজ গেল বিগড়ে। গোটা কয় হেঁচকি তুলে সেটা পথের মধ্যে দাঁড়িয়ে পড়ল। বাদল পাকা ড্রাইভার, তার উপর আবার মোটর মেকানিজমের কাজ ভালোই পারে, কিন্তু সদ্য সারানো গাড়ির এই যে বেআক্কেলে ব্যবহার, সেটা দেখে তারও মাথা ঠিক রইল না। বোনেট খুলে এটা ওটা পরীক্ষা করে সে বলল, কিছুই তো বুঝতে পারছি না নীরেন্দা। তাহলে আমি বললাম, একজন মেকানিক পেলে ভালো হতো তো। বাদল বলল, এই ধাপধারা গোবিন্দপুরে মেকানিক কোথায় পাবো? নীরেন্দা বললে, না পাওয়া গেলে এই গাড়ির মধ্যেই রাত কাটাতে হবে মনে হচ্ছে। সেটা যে খুব আহ্লাদের ব্যাপার হবে না গাড়ির মধ্যে বসেই তা বুঝতে পারছিলুম। ডিসেম্বর মাস, জাঁকিয়ে শীত পড়েছে। ঘড়ির দিকে তাকিয়ে দেখলুম 5:30 বাজে, কিন্তু শীতকাল। তাই এরই মধ্যে চারিদিক অন্ধকার হয়ে গেছে। পথের দুধারে শুধু মাঠ আর মাঠ, ধারে কাছে কোনো জনবসতির চিহ্ন চোখে পড়ল না। আমি বললুম, ওরে বাদল, জায়গা মতো তো পৌঁছতে মনে হচ্ছে পারবো না। সাথে তো লেপ ঠেপ কিছুই নেই, কি হবে বলতো রাতে? এ তো ভালো বিপদ হলো। শেষকালে কি নিমোনিয়া হয়ে মরবো নাকি রে আমি আর তুই? বাদল বলল, ডাকাতের হাতেও মরতে পারি নীরেন্দা। ঢোক গিলে বললুম, ডাকাতের কথা উঠছে কেন রে? আমাদের কাছে তো টাকা পয়সা নেই। বাদল বললে, তা না থাক, গাড়ি তো আছে। আমাদের মাথায় ডান্ডা কষিয়ে গাড়ির টায়ার ইঞ্জিন খুলে নিয়ে যাবে। আমি বললুম, ওরে বাবারে, তবু কিনা ওই গাড়ির মধ্যে রাত কাটাতে হবে, কি বলিস? নীরেন বললে, উপায় কি? ধারে কাছে তো একটা বাড়িও দেখতে পাচ্ছি না। ঠিক এই সময়ে আমাদের পথের ঠিক সামনে দিকে দপ করে একটা আলো জ্বলে উঠল। যেখানে দাঁড়িয়ে আছি মনে হলো যে আলোটা তার থেকে শখানেক গজের মধ্যে। হ্যারিকেনের আলো নয়, বেশ জোরালো ইলেকট্রিক আলো। বললুম, পথের ধারে যে বাতিস্তম্ভ আছে এটা তো এতক্ষণ খেয়াল করিনি। বাদল বলল, হতেই পারে না। ল্যাম্পপোস্ট কি একটা থাকে? কিন্তু দেখো, লাইট তো একটা জ্বলছে, কি বুঝলে? নীরেন বললে, তার মানে কি হয় রে? সে বললে, মানে হয় ওখানে কোনো বাড়ি আছে, গেরস্ত বাড়ি ঠাড়ি নাকি। চলো দেখা যাক। তাই তো মনে হচ্ছে। এই বলে দুজনা গাড়ি থেকে নিজেদের কিট ব্যাগ দুটো নামিয়ে দরজা লক করে চলল। বাদল বলল, চলুন নীরেন্দা, কাছে গিয়ে দেখেই আসি। কপাল ভালো থাকলে রাত কাটাবার আশ্রয় পেয়েই যাব। কাছে গিয়ে বোঝা গেল বাদল ঠিকই বলেছে, এটা একটা বাড়ি বটে, তবে গেরস্ত বাড়ি নয়।
কম্পাউন্ড ওয়াল দেওয়া, ঘেরা একটা সরকারি ইন্সপেকশন বাংলো। নদীটা তার আগেই চোখে পড়েছিল। নদীর ব্রিজে ওঠবার ঠিক আগেই রাস্তার ধারে দাঁড়িয়ে আছে একতলা এই বাংলো বাড়ি। চৌকিদারকে জিজ্ঞেস করে জানা গেল বেডরুম আছে 4টে, তার মধ্যে সামনের দিকে 2টো সরকারি অফিসারের নামে বুকড আছে, সে যে কোনো মুহূর্তে চলে আসবে, তাই সে ঘর 2টো সে আমাদের দিতে পারবে না। পেছনে 2টো ঘর আছে, যদি আমরা নিতে চাই নিতে পারি। আমরা দুজনা মনস্থির করে থেকে যাওয়াই ঠিক করলাম। ঘর খুলে দেওয়ার পরে একটু থিতু হয়ে বসে বাদল বলল, দেখো ভাই, আমাদের গাড়িটা বিগড়ে গেছে, একজন মেকানিক যদি পাওয়া যায়। চৌকিদার বললে, গাড়ি সারাবার মিস্ত্রির কথা বলছেন তো? আমি বললাম, হ্যাঁ। সে বললে, না বাবু, এদিকে মাইল 5-6-এর মধ্যে কোনো মিস্ত্রি তো পাবেন না, তবে যতীন থাকলে সেই আপনাদের গাড়ি মেরামত করতে পারত। জিজ্ঞেস করলুম, যতীনটাকে? সে বললে, ও হচ্ছে বাংলো বাড়ির মালি, তবে হেন কাজ নেই সে জানে না, যন্ত্রপাতির কাজেও খুব মাথা। আমাদের জল তোলার পাম্পটা তো মাঝে মাঝে বিগড়ে যায়, তখন যতীনই সেটা ফের সারিয়ে দেয়। রান্নাবান্নার কাজও একটু আধটু শিখে নিয়েছে, একসঙ্গে বেশি লোক এসে পড়লে সে অনেকটা সামাল দিতে পারে, তখন ওই আমাকে সাহায্য করতে এগিয়ে আসে। বাদল বললে, বাহ, এই তো দেখছি দারুণ লোক, তো যতীন কোথায়? সে বললে, আর বলবেন না বাবু, শরীরটা দিন কয়েক ওর ভালো যাচ্ছে না, তাই ডাক্তার দেখাতে কলকাতায় গেছে। মেডিকেল কলেজে ওর একজন চেনা ডাক্তার আছে, তাকে গিয়ে দেখাবে। আজই অবশ্য এসে পড়ার কথা, কিন্তু এখনও তো আসেনি। তা রাত্রিরে আপনারা খাবেন কি? আমি বললুম, যা পাবো তুমি যা খাওয়াবে। সে বললে, তাহলে আর দেরি করবেন না, কটা বাজে? হাত ঘড়ি দেখে বললাম, এই তো সবে 6:30। সে বললে, ওরে বাবা, মাইল 1.5 দূরে একটা বাজার আছে, সেও তো 8টার মধ্যে বন্ধ হয়ে যাবে। টাকা দিন দেখি, আমি সাইকেল নিয়ে গিয়ে চাল ডাল ডিম একটু নিয়ে আসি। মাছ কিন্তু পাওয়া যাবে না বাবু, আপনাদের খিচুড়ি আর ডিম ভাজা খাওয়াতে পারবো, রাতটা তাই দিয়ে চালিয়ে নিন। আমি বললুম, ওটাই বেশ হবে, কিন্তু গাড়িটা যে বাইরে পড়ে রইল, 1-8জন লোক পাওয়া গেলে সেটা ঠেলে কম্পাউন্ডের মধ্যে ঢুকিয়ে দিতাম, রাতে একটু নিশ্চিন্ত থাকতাম। চৌকিদার বলল, গাড়ি নিয়ে ভাববেন না, এদিকে চোর ডাকাত নেই, আপনাদের গাড়ি কেউ ছোবেও না। যতীন যদি আজ নাই ফেরে, তো কাল সকালে বাজারে গিয়ে মিস্ত্রি খোঁজ করব। এই কথা বলে চৌকিদার ঘর থেকে বেরিয়ে গেল। এতক্ষণে আমার ঘরে বসে কথা হচ্ছিল। জামা কাপড় পাল্টাবার জন্য বাদল চলে গেল নিজের ঘরে। কিট ব্যাগ খুলে আমিও আমার পায়জামা আর হাত কাটা পাঞ্জাবি বার করলুম। তারপর গায়ে একটা চাদর চড়িয়ে জানলায় গিয়ে দাঁড়াতেই দেখলাম চোখ জুড়িয়ে গেল। শীতের রাত, অথচ কোথাও কিছুমাত্র কুয়াশা নেই, আকাশটাও যেন ঝকঝক করছে। শীতকালে এমন পরিষ্কার আকাশ বড় একটা চোখে পড়ে না। সামনেই নদী, তাতে জল বিশেষ নেই। নদীর ওপর মস্ত চড়া, মাঝে মাঝে বালি উঠছে। জ্যোৎস্নায় তেমন জোর না থাকলেও সেটা বুঝতে পারা যায়। বারান্দায় অবশ্য খুব বেশিক্ষণ দাঁড়িয়ে থাকা গেল না, হু হু করে হাওয়া আসছে, তাই ঘরে ফিরে এলুম। ফিরে এসে মনে হলো এ সময় যদি 1 কাপ চা পাওয়া যেত মন্দ হতো না, কিন্তু চায়ের কথা বলবো কাকে? চৌকিদারের নাম তো ভগীরথ, সে তো গেছে বাজারে, 8টার আগে ফিরবে বলে মনেও হয় না। তাহলে ঠিক এমন সময় দরজায় টোকা পড়ল। দরজা খুলে দেখি বছর 25 বয়সের একটা রোগা কালো মানুষ ঘরের বাইরে দাঁড়িয়ে। জিজ্ঞেস করলুম, কি চাই? একগাল হেসে লোকটি বললে, আমার কিছু চাই না বাবু, আমি আসলে জিজ্ঞেস করতে এসেছিলাম আপনার কি কিছু চাই?
আমি বললাম, তা তো চাই, কিন্তু তুমি কে সেটাই তো বুঝতে পারছি না। সে বললে, আমার নাম যতীন, আমি এখানে মালির কাজ করি, ভগীরথ দাকে দেখছি না, তাই ভাবলুম যদি আপনাদের কিছু দরকার হয়। যাক, যতীন তাহলে ফিরে এসেছে, মনে মনে খানিকটা আশা জাগলো। বললুম, ভগীরথ বাজারে গেছে, তা তুমি তো শুনলুম কলকাতায় গিয়েছিলে, ফিরলে কখন? সে বললে, এই একটু আগেই ফিরেছি। তা আপনার চা চাই নাকি বাবু? লোকটি দেখছি মনের কথা টের পায়। বললুম, পেলে তো ভালোই হতো। সে বললে, ঠিক আছে, আমি এক্ষুনি চা এনে দিচ্ছি। মিনিট তিনেকের মধ্যে চায়ের কাপ হাতে নিয়ে যতীন ফিরে এলো। বলল, পাশের ঘরেও চা দিয়ে এসেছি বাবু। আমি বললাম, পাশের ঘরের বাবুর সঙ্গে তোমার দেখা হলো? সে বললে, না বাবু, বাবু মনে হয় কল ঘরে আছে। চা এনেছি বলাতে বলল টেবিলে রাখো, তাই রেখে চলে আসলাম। তা আপনার কি আর কিছু লাগবে বাবু? বললুম, না যতীন, এখন আর কিছু লাগবে না। আমার কথা শুনে যতীন চলে গেল। ভগীরথ ফিরল 8:30 নাগাদ। 9:30 নাগাদ খাবারের ডাক পড়ল। মনে ভাবলাম, যতীন যখন ফিরে এসেছে তখন সকালবেলায় ওকে দিয়ে গাড়িটা একবার দেখিয়ে নেওয়া যাবে। বাদলকে এই কথাটা একবার বলার দরকার ছিল, কিন্তু সারাদিন ক্লান্তিতে আমার চোখ তখন ঘুমে জড়িয়ে আসছে। খাওয়ার পাট চুকিয়ে কোনো রকমে তাড়াতাড়ি ঘরে ফিরে দরজা বন্ধ করে শুয়ে পড়লাম। বাদলকে কিছুই বলা হলো না। ঘুমিয়ে পড়বার ঠিক পূর্ব মুহূর্তে, কথাটা তো সবাই জানে, মানুষ তখন ঠিক ঘুমায়ও না, জাগেও না। আমার ঠিক এমন অবস্থা। ঠিক সেই মুহূর্তে দরজার বাইরে থেকে কে যেন ডাকলো, বাবু, বাবু। আমি বললাম, কে? উত্তর আসলো, বাবু, আমি যতীন বাবু। আমি ঘুমিয়ে ঘুমিয়ে বললাম, কি ব্যাপার যতীন, এত রাতে? সে বললে, আপনি তো ভগীরথ দাকে বলেছিলেন মাঝরাতে আপনার ঘুম ভাঙলে জল তেষ্টা পায়, তাই টেবিলে জল রেখে যাচ্ছি। আমি ঘুমের ঘোরে বললাম, ঠিক আছে, রেখে যাও। কথাটা বললুম ঠিকই, কিন্তু কাকে বললুম? ততক্ষণে আমার ঘুমের চটকা ভেঙে গেছে। ঘুমের এতটুকু রেশও আমার চোখে নেই। ধড়মড় করে বিছানা থেকে নেমে সুইচ টিপে আলো জ্বেলে দেখলুম বিছানার পাশের টেবিলে একটা প্লেটে ঢাকা দিয়ে রাখা আছে সত্যি 1 গ্লাস জল। কেউ সেটা এক্ষুনি রেখে গেছে, কিন্তু কে রেখে গেছে? যতীন। সে এই ঘরে ঢুকলো কি করে, আর ঘর থেকে বেরিয়েই বা গেল কিভাবে? দরজার খিল তো বন্ধ। এই ঘটনার পর রাত্রিরে আর ঘুমোতে পারিনি। পরদিন সকালে ভগীরথকে জিজ্ঞেস করলুম, যতীন ফিরেছে? সে বললে, না বাবু। তার মুখ দেখে মনে হলো আমার কথায় সে খুব অবাক হয়ে গেছে। বাংলো থেকে বেরিয়ে বাদলকে বললুম, কাল সন্ধে চা পেয়েছিলে? সে বলল, হ্যাঁ। আমি বললাম, যে লোকটা চা দিল তাকে দেখেছিলে? সে বললে, না তো। বাদলকে আর কিছু বললাম না। সবাই ব্যাপারটা শুনলে হয়তো তাজ্জব বনে যাবে। সেলফের চাবি ঘোরাতেই গাড়ির ইঞ্জিন একেবারে গো গো করে উঠল। একগাল হেসে বাদল বলল, গাড়ি তো দেখছি এক্কেবারে ওকে। কি হয়েছিল বলো তো? বাদল বলল, ইঞ্জিনে বোধহয় তেল আসছিল না। ওরকম মাঝে মাঝে হয়, মিথ্যে ভয় পেয়েছিলাম। কিন্তু আমি জানি ব্যাপারটা অত সহজ নয়। যে আমাদের চা খাইয়েছে আর রাত্রিরে আমার ঘরে ঢুকে জলের গেলাস রেখে গেছে, গাড়িও সেই ঠিক করেছে। ভগীরথ বলল, যতীন কাল ফেরেনি। আমার ধারণা সে আর কোনোদিনও ফিরবে না। আমাদের যেখানে যাবার কথা সকাল 10টা নাগাদ সেখানে পৌঁছে যাই। খবরের কাগজ খুলে দেখলুম প্রথম পৃষ্ঠাতে একটা অ্যাক্সিডেন্টের খবর ছাপা। কলকাতার মেডিকেল কলেজের সামনে ট্যাক্সি অ্যাক্সিডেন্ট। নিহত লোকটির নাম যতীন ভূঁইয়া।
আমি তো ধরেই রেখেছিলুম এরকম কোনো একটা ব্যাপার পরে শুনবো। খবর পড়ে তাই আর অবাক হইনি। থ্যাংক ইউ। আমাদের এই গল্পটি শুনতে ভালো লাগলে চ্যানেলটাকে লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করতে ভুলবেন না কিন্তু।